বিষয়টাকে, মানে জামাত এবং নির্বাচন। আচ্ছা, এখন হ্যাঁ ভোট না ভোট, হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচার করছে, বিএনপি এমন একটা গ্যারাকলে আছে যে তারেক জিয়া কে যদি নির্বাচনে রাখতে হয়, বিএনপির নেতৃত্বে রাখতে হয়, তাহলে পরে ইউনূস সরকারের সঙ্গে আপোষ করে থাকতেই হবে। কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ নির্বাচন করতে পারে না। এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে জামাত কোনো কথা বলছে না, বলছে কে? এনসিপি। এবং আজকে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তারা বের হয়ে এসে যে প্রেস ব্রিফ করেছে, সেখানে স্পষ্টভাবে বলছে নাহিদ যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ নির্বাচন করতে পারবে না, এটি সংবিধানে সুস্পষ্ট। কিন্তু সংবিধানে আরো কিছু উপধারা আছে, ফাঁক আছে এই আইনে, যে আইনের ভেতরে তারেক জিয়াকে দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে। সংবিধানে হাত দেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশন শুধুমাত্র সংবিধান নিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটি নিয়ে কথা বলতে পারবে, এছাড়া এখানে এটি নিয়ে আর কেউ কথা বলতে পারবে না, এটির কোনো ব্যত্যয় ঘটিয়ে এটার বাস্তবায়ন করতে পারবে না। তা সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু আজকে এনসিপি। আর জুলাই আগস্টে, 5 আগস্টের পরে তারা বলেছে এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সংবিধান, এই সংবিধান হচ্ছে ভারতের লিখে দেয়া সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারা কিন্তু করতে চেয়েছে, বিএনপির কারণে তা পারে নাই। তার মানে এনসিপি এবং জামাত তাদের সুবিধা অনুযায়ী সংবিধানকে সামনে আনবে, আর যখনই তারা নিজেদের ক্ষমতার ভেতরে আসবে তখনই সংবিধানটাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে সংবিধান কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কারণ যেই দেশে সাংবিধানিক মানে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র আছে, সেই দেশে আপনাকে হ্যাঁ ভোট দিয়ে কেন সংসদীয় গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে? আপনি ওই 4টি বিষয় যদি, মানে যেই 4টি পয়েন্ট দিয়েছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে কিনা। তো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সংসদীয় ব্যবস্থা থাকবে, যেটি আছে, যেটি নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। গণতন্ত্রের মূল প্রক্রিয়াটাই তো হচ্ছে সংসদীয় পদ্ধতি, তাই না? তাহলে সেটা নিয়ে আপনি গণভোট করছেন, হ্যাঁ বলছেন। সেখানে 3 নম্বরে আপনি বলছেন সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা হবে কিনা। সংবিধান সংশোধনে একমাত্র এখতিয়ার হচ্ছে সংসদের, কিন্তু সাংসদদের কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আবার সব রাজনৈতিক দল স্বাক্ষর করার পরে এই জুলাই সনদে যে ধারাটি যুক্ত করা হয়েছে 270 দিনের মধ্যে অটো পাস হয়ে যাবে। এদিকে জুলাই সনদ অটো পাস হয়ে যাবে, এদিকে আবার সংসদ পদ্ধতি থাকবে, কিন্তু ওই সংসদ কোনো কার্যকর থাকবে না। তাহলে সংসদে যদি জামাত একটি বিল উত্থাপন করে যে এই সংবিধান পরিবর্তন করা দরকার, আমরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে আগামীতে সংবিধান বাতিল করে একটি ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামিক রাষ্ট্র কায়েম করার প্রক্রিয়ার ভেতরে তারা এগিয়ে গেল। তার মানে জামাত নেতা যে বলেছে ধীরে ধীরে তারা শরিয়া আইনের দিকে যাবে, সেই প্রক্রিয়ায় যাচ্ছে। এখানে আরো মজার মজার ঘটনা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনে যে নাটকগুলো থাকে। 2001-এর নির্বাচনের কথা আপনার মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যখন হলো লতিফুর রহমান এবং আবু সাইদ হলো নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার। পহেলা এই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন রাতে, অর্থাৎ 16ই জুলাই রাতেই একসাথে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে রেড করা হয়েছিল। নির্বাচনের 3 দিন আগে থেকে ওই এলাকাতে আওয়ামী লীগের যারা
ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে, যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে তাদের বাড়িতে বাড়িতে রেড করা হলো, তারা বাড়ি ছাড়া হয়ে গেল। নির্বাচনের দিন তারা নির্বাচনের কেন্দ্রের ধারের কাছে ভিড়তে পারলো না। তার মানে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে, এমন একটা পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাদের ভোটের জেতার সম্ভাবনা থাকে তারা কিন্তু নির্বাচন কেন্দ্রের ধারের কাছেই যেতে পারে না। এখন এই নির্বাচনে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনূসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজটা করবে, সেটি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। বাংলাদেশে নির্বাচনী কেন্দ্র হচ্ছে প্রায় 40,000। আচ্ছা, এই 40,000-এর ভেতরে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকির জায়গায় শব্দ ব্যবহার করেছে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, মানে খেলাগুলো দেখেন, এই যে খেলা ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে অতি ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে 9,000 আর ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে 8,000। এবং এই 9,000 আর 8,000 এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে বিএনপি সাধারণত যেই মানে সংসদীয় এলাকায় তারা জিতবেই, এখানে মানে কোনো সম্ভাবনাই নেই আওয়ামী লীগ ছাড়া অন্য, মানে আওয়ামী লীগ যদি ইলেকশন করে তাহলে বিএনপির জন্য ওই আসনগুলোতে জেতা কঠিন বা জিতবে না। কিন্তু যদি আওয়ামী লীগ ইলেকশন না করে তাহলে ওই আসনগুলোতে যেগুলোতে বিএনপি জিতবে ওইগুলোকে ঝুঁকিপূর্ণ করে যে 9 লক্ষ আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব দিয়েছে, সেই 9 লক্ষর ভেতরে ওই ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ 17,000 ভোট কেন্দ্রে বিএনপি নেতাদের ইলেকশনের 3 দিন আগেই বাড়ি ছাড়া করবে, ইলেকশনের দিন নির্বাচনী কেন্দ্রে যেতে দিবে না। প্রয়োজনে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে ওই নির্বাচনী এলাকায় নির্বাচনগুলো স্থগিত করে দিবে, দিয়ে তাহলে 8, 9, 17,000 গেল, বাকি থাকে 23,000। এই 23,000 ভোট কেন্দ্রের ভেতরে জামাত এবং এনসিপি কে মিলিয়ে তারা ওই কেন্দ্রগুলোতে অটোমেটিক্যালি জিতিয়ে আনার চেষ্টা করবে। এবং এই 23,000 ভোট কেন্দ্রে মূলত ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোট ব্যাংককে জালিয়াতি করে যেভাবে জামাতের ভোট হিসাবে ব্যালটে কাস্ট করানো হয়েছে, এই জাতীয় নির্বাচনেও জামাতের মনোনীত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনরা কিন্তু ওই ভোটগুলো তারা কাস্ট করিয়ে মোটামুটি জামাতকে নিয়ে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম পরিকল্পনা। দ্বিতীয়, এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে কি বলে, নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন করছে আজকে এনসিপি যে তারা সংবিধানে হাত দিতে পারে না, তারা তারেক জিয়ার প্রতিপক্ষপাতিত্ব করছে, বিএনপির প্রতিপক্ষপাতিত্ব করছে। এবং অদ্ভুত রকম ভাবে বোকা মির্জা ফখরুল বলেছে এই নির্বাচন কমিশনের উপরে বিএনপির পূর্ণ আস্থা আছে। তাহলে এই নির্বাচন কমিশন ওই যে 23,000 ভোট কেন্দ্রে আওয়ামী ভোট ব্যাংককে জামাতের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে জালিয়াতি করে, ন্যাশনাল আইডি জালিয়াতি, কি বলে পোস্টাল ব্যালট, প্রবাসীদের ভোট, এগুলো মিলিয়ে জামাত এনসিপি কে জিতিয়ে আনাটা কনফার্ম করার চেষ্টা করবে। কিন্তু বিএনপি আজকে যখন বলে ফেললো এই নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, নির্বাচনের পরে তো আর এই নির্বাচন কমিশন নিয়ে তারা নেগেটিভ কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে দেখেন, ডক্টর ইউনূস দুটি প্রক্রিয়াকে একই সঙ্গে চলমান রেখেছে। জামাত এনসিপি যদি আসে তাহলে ইউনূসের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা, আর যদি জামাত বিএনপি আলাদাভাবে ক্ষমতায় আসার কোনো সুযোগই রাখছে না, কারণ তারেক জিয়া এই যে নির্বাচনটা করতে পারছে দ্বৈত নাগরিকত্ব, এটার অন্যতম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ডক্টর ইউনূসের মাধ্যমে মিডিয়াতে জামাত এবং বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, জাতীয় সরকার হলেও ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকছে, জামাত এনসিপি ক্ষমতায় আসলেও
ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকছে, এবং এই রাষ্ট্রপতি থাকাটা তার কনফার্ম হওয়ার কারণে কিন্তু সে জাপানের তার যাওয়াটাও সে এনশিওর করে নিচ্ছে। আচ্ছা, এখন হ্যাঁ ভোট না ভোট, এইটাতে হ্যাঁ ভোটকে যুক্ত করার তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। অদ্ভুত রকম ভাবে আমি আপনাকে বলি, এই যে জুলাই সনদ, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে ভেতরে। তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এবং আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ডক্টর ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে, যেটি নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবেই, পৃথিবীর কোন দেশের নির্বাচনী প্রক্রিয়া এটিকে সমর্থন করে না। যে নির্বাচন আয়োজন করবে যে সরকার, সেই সরকার কিন্তু কখনো ওই নির্বাচনে একটি পক্ষ হতে পারে না। হ্যাঁ ভোটের পক্ষ হয়েছে সরকার। আওয়ামী লীগ যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, এবং শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার নির্বাচনের সময় ক্যাবিনেট ছোট করে যে ছোট সরকার হলো, সেই সরকারেরও মন্ত্রীরা কিন্তু তার নির্বাচনী এলাকায় গিয়ে মন্ত্রীর প্রোটোকল কিন্তু তারা পায় না, তাদের বডিগার্ড পর্যন্ত থাকে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশটা যে ধীরে ধীরে ইসলামিক টেরোরিস্টদের হাতে যাবেই, এর কারণটা হচ্ছে বাংলাদেশের জন্মের সূচনা হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাংলা ভাষাভাষী একটি রাষ্ট্রে, যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, সকল ভাষার প্রতি সমমর্যাদা আছে, যে কোনো ভাষায় কথা বলতে পারে, তার কোনো ইয়ে নাই, সেখানে এই জুলাই সনদে স্পষ্ট করে বলা হয়েছে বাংলা ভাষা ছাড়াও অন্য যে কোনো ভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার দেয়া হবে, এবং এটা সংবিধানে যুক্ত হবে। অর্থাৎ সাংবিধানিক ভাবে এই যে আজকের বাংলাদেশে যে শব্দগুলো ব্যবহার হয়, ইনসাফ, ন্যায় বিচার, কিন্তু না, এটি কিন্তু একটি মৌলবাদী শব্দ, ইসলামিক শব্দ। আমরা কেউ কিন্তু ইনসাফ বলি না, আমরা বলি ন্যায় বিচার। ওরা বলে আজাদি, আমরা বলি স্বাধীনতা। তার মানে আজাদি, ইনসাফ এই শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে তারা যেই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সে আন্দোলনকে তারা অস্বীকার করে ফেলছে, অর্থাৎ ভাষা শহীদদেরকে অসম্মান করছে এবং অস্বীকার করছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধকে তারা অস্বীকারের প্রক্রিয়ার ভেতরে যাচ্ছে। কিভাবে? তারা জুলাই সনদ বাস্তবায়নে, ওই যে সংবিধান আবার গণভোটের প্রক্রিয়া, এটি একটি দ্বৈত অবস্থান, যার ভেতর দিয়ে তারা ইসলামিক ইয়ে কায়েম করবে। 4 দিন আগে 15,000 মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিয়ে যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পটি বাতিল করেছে। আচ্ছা, এই প্রকল্পটি বাতিল করার পেছনে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা থাকতে পারে? সাধারণ জনগণকে একবারও এটি নিয়ে ভাবছে? তাদেরকে নির্বাচনে ব্যস্ত রেখে, হ্যাঁ ভোট না ভোটে ব্যস্ত রেখে এই যে প্রসেসটা বাতিল করলো, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের প্রায় সকলের বয়স কিন্তু 70 ঊর্ধ্ব। এই 15,000 যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে মারা গেছে। সুতরাং এই 15,000 মুক্তিযোদ্ধার বয়ানের ভেতর দিয়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সংরক্ষিত থাকবে শত শত বছরের জন্য, বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের জন্য, সেই ইতিহাসটাকে মুছে ফেলছে। কারণ তারা বলে মুক্তিযুদ্ধের বয়ান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বয়ান। তো যেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই মুক্তিযুদ্ধের বয়ান তো বাংলাদেশ আওয়ামী লীগেরই হবে। যে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত, সেই ভারতের সঙ্গে তো ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আমাদের থাকবে। সুতরাং আজকে এসে শেখ হাসিনা ভারতেই আছে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত রক্ষা করছে, বাংলাদেশেরও রক্ষা করা উচিত, কিন্তু তারা ভারত বিদ্বেষী অবস্থানে গেল, এবং এই 15,000 মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার কিন্তু আর থাকলো না। তার মানে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু শেষ করে দিল, ধ্বংস করে দিল।
এটি হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শেষ। জুলাই সনদের ভেতর দিয়ে সংবিধান রক্ষা করার শপথ থাকছে, কিন্তু সংবিধানকে বাতিল করে দেওয়ার সকল আইন সেখানে থাকছে। আকামুল্লাহ, এই দীর্ঘ আলোচনার মূল সারসংক্ষেপ আমরা যেটা পেলাম, বাংলাদেশে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন সামনে, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ স্বয়ং ইউনিট জড়িত এবং জামাতকে ক্ষমতায় আনার প্রক্রিয়া, জামাত এবং জামাতের সঙ্গে যে কারণে এনসিপি কে দিয়েছে। আর জামাত আবার তাদের চরিত্রকে একটু মুক্তিযুদ্ধের পক্ষে দেখানোর জন্য ওই যে মেজর আক্তারকে নিয়েছে, আবার কর্নেল অলির দলের সঙ্গে জোট করেছে, আবার ইসলামিক আন্দোলনগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সকল কিছু প্রস্তুত। এর পরের আলোচনায় আপনি প্রথম প্রকাশ পেল পোস্টাল ব্যালটে বাইরে ভিডিও ভাইরাল হলো। পোস্টাল ব্যালট দিয়ে তারা কিন্তু দীর্ঘমেয়াদী এইখানে বাড়ি ভাই, আপনি তো একজন সাংবাদিক এবং আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সঙ্গে জড়িত ছিলেন। তদন্ত করে আপনি সংবাদের পেছনের খবরগুলো সামনে আনতেন। একটা বিষয় আপনার কাছে আমার প্রশ্ন, বা আপনার মাধ্যমে আমার কাছেই আমার প্রশ্ন, আমাদের দুইজনের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, যারা শুনছেন যারা দেখছেন। প্রবাসীদের ভোটাধিকার কার জন্য লাভজনক? ঐতিহাসিকভাবে সারা পৃথিবীতে প্রবাসী যারা, তাদের ভেতরে শক্তিশালী এবং অধিক সংখ্যক মানুষ কোন রাজনীতিকে বিলং করে? এই প্রশ্নটা আসাই উচিত। আপনার অনুসন্ধিৎস সাংবাদিকতাও বলবে, বা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি বা রাজনীতি করি তাদের মাথায় আসা উচিত। এই প্রবাসী হতে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধাপরাধীরা এবং তাদের পরিবারেরাই কিন্তু প্রথম বাংলাদেশ ছেড়ে দেয়। তারা প্রবাসী হতে শুরু করে এবং তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। তারা সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে সেখানে মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করে, তারা গ্রসারি ব্যবসা নিয়ন্ত্রণ করে। ওই দেশগুলোতে তারা ধর্মীয় কি বলে আপনার মানে এক্সট্রিমিস্টদেরকে তারা ফাইন্যান্স করে। সেই সমস্ত প্রবাসীরাই এইবার ভোট দিবে। তার মানে প্রবাসীদের ভোট এই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করাটাও ছিল হচ্ছে আপনার জামাতকে ক্ষমতায় আনার জন্য। আর পোস্টাল ব্যালটের যে জালিয়াতি, কত সংখ্যক প্রবাসী ভোটার আছে তা কি আপনি জানেন? আমরা জানি। কারো কাছে এই ডাটা আছে, ডাটাবেজ আছে? নাই তো। তাহলে যে পরিমাণ প্রবাসে আছে তার 4 গুণ ভোটার যদি শুধুমাত্র এনআইডি জালিয়াতি করে 4 গুণ ভোটারকে ভোট দেওয়ানো হয়, তাহলেই তো বিএনপি জামাত 40% জেতার প্রক্রিয়াতে এগিয়ে যায়। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী পোস্টাল ব্যালটের নকশায় উপরে ডান দিকে 1 নম্বর প্রতীকটা হচ্ছে দাঁড়িপাল্লা। 1 নম্বরে দাঁড়িপাল্লা। আর বিএনপি তো বলতেছে ধানের শীষ এমন জায়গায় আছে যে ভাঁজ করলে নাকি ওটা ধানের শীষ দেখাই যাবে না, দেখা যায় না মাঝখানে। মানে তারপরে দেখেন আপনি ব্রাহ্মণবাড়িয়াতে পোস্টাল ব্যালট ধরা পড়ে নাই, বাহরাইনে পোস্টাল ব্যালট ধরা পড়ে নাই। ইলেকশন কমিশনের এমআরসি বলছে তাদের কাছে প্রচুর পোস্টাল ব্যালট ফেরত আসছে, ওই ঠিকানায় ওই মানুষকে পাওয়া যায় না। আমি শেষটা করব হচ্ছে মানে এই নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগের অবস্থান নিয়ে। তার আগে যদি আপনার মানে আমার মনে হয় আপনি অন্য কোনো প্রসঙ্গ, আমারকে নিয়ে যে ঘটনা হচ্ছে, এনসিপি কে পাঠানো হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, এগুলা তো সব একই নকশা মনে হয় না? আপনাকে আমি বলি, আমার যখন মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষকদের পিটালো তখন কিছু বললো না। এটা তো আপনি আজকের চরিত্র দেখতে পাচ্ছেন, যখন তার জামাত নিশ্চিত হয়েছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেই, জাতীয় সরকার হলেও যাবে, অথবা
তারা যদি ষড়যন্ত্র করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যায় তারা যাবে। কিন্তু 5 আগস্টের পরে যখন নাকি বিএনপি হাটবাজার দখল করতেছে, জামাত কোন কোন জায়গা দখল করলো? জামাত একদিকে বিচার ব্যবস্থা দখল করলো, একদিকে নির্বাচন কমিশন দখল করলো, একদিকে পুলিশ প্রশাসন দখল করলো, সেনাবাহিনীর ভেতরে যারা নাকি ইসলামিক মাইন্ডেড তাদেরকে সামনে নিয়ে এসে সেই জায়গাটাকে দখল করলো, সিভিল ব্যুরোক্রেসিকে দখল করলো, রিটায়ার্ড সচিবদেরকে এনে ইয়ে করলো। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, ভিসি এদেরকে পিটিএ মব করে জোর করে রিজাইন করিয়ে দিয়ে ওখানে জামাতপন্থী শিক্ষকদের বসালো। এবং ভোট কেন্দ্রগুলো কোথায় এটা তো আমরা সবাই জানি। ভোট কেন্দ্রগুলো হয় তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তো এলাকার প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলোই তো ভোট কেন্দ্র হয়, তাই না? এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান, তার মানে জামাত 5 আগস্টের পরে যা মব দিয়ে করেছিল আজকে তারা তাদের শক্তি দিয়ে করছে। বিকজ ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ের ভেতর দিয়ে শিবির কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যে ছাত্র দলের, ছাত্র শিবিরকে মোকাবেলা করার কোনো শক্তি নাই। ছাত্র দল কোনোভাবেই ছাত্র শিবিরের শক্তির সঙ্গে পারবে না। তার মানে 5 আগস্টের আগে শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্রের সঙ্গে ইউনূস এবং জামাত, 5 আগস্টের পরে আগামী নির্বাচনে জেতার প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে ইউনূস এবং জামাত, এবং এদের সহযোগী হচ্ছে এনসিপি। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। এখন এই পুরো প্রক্রিয়াতে ডক্টর ইউনূসের স্বার্থ কি? 5 আগস্টের সঙ্গে ডক্টর ইউনূসের স্বার্থ পুরোটাই হচ্ছে ব্যবসায়ী। একটা মানুষ প্রশ্ন করলো না যে 660 কোটি টাকা সে সুদ মওকুফ করলো, কারণ সে ওই টাকাটা ট্রাস্টে দিয়েছে, তাই তো, জনসেবামূলক, এবং ওই জনসেবামূলক ট্রাস্টের টাকা দিয়ে সে তার নোবেল কিনেছে। বাদ দিলাম, জনসেবার জন্য টাকা দিয়েছে। আচ্ছা, সাধারণ মানুষ, আমরা মুসলমানরা, আমরা যে জাকাত দেই, যেই টাকার জাকাত দেই, আমি কি ওই টাকার ট্যাক্স দেই না? আমি তো সরকারকে প্রথম ট্যাক্স দেই, দেওয়ার পরে আমার কাছে যে টাকা থাকে সেই টাকার ভেতরে ইসলামী আইন অনুযায়ী যতটুকু দেওয়ার কথা ততটুকু কিন্তু আমি জাকাত দিচ্ছি। তার মানে প্রচলিত সরকার ব্যবস্থায় আপনাকে ট্যাক্স দিতেই হবে। জনগণের টাকা আপনি আগে জনগণের 660 কোটি টাকা দিবেন, আর 660 কোটি টাকা ট্যাক্স হয় যখন আপনার 60,000 কোটি টাকা আপনি মালিক হন, তাই তো? তাহলে 60,000 কোটি টাকার 660 কোটি টাকা ট্যাক্স দিতে হবে, বাকি টাকা আপনি যদি মুসলমান হন বাকি টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে। তা আমি ধরে নিলাম জাকাত প্রক্রিয়াটা ট্রাস্ট। তাহলে ট্রাস্টে টাকা দেওয়ার নামে আপনি যে ট্যাক্স দেন নাই, এবং এটার জন্য যে শেখ হাসিনার সরকার আপনার বিচার করছিল, এটা যে সঠিক ছিল, এই কথাটা কিন্তু আমরা বলি না আজকে। এরপরে এখন প্রশ্ন আসে, আচ্ছা এটা তো তার সফল হয়েছে, যে যা যা ব্যবসা নেওয়ার কিন্তু নিয়েছে, সব নিয়েছে, নতুন টেলিকম নিয়েছে। আওয়ামী লীগের তো কোনো জায়গা, যে আওয়ামী লীগের জায়গাটা কি সামনে ইলেকশনে? আচ্ছা, আওয়ামী লীগের জায়গাটা দিয়ে শেষ করব, তার আগে ইউনূস কেন এই নির্বাচনের ভেতর দিয়ে রাষ্ট্রপতি হতে চায় কেন, এটা আগে বলবো। আপনি যে বলেন কোনটা? এটা শেষ করেন। আচ্ছা, ইউনূসেরটা আমি শেষ করি, কারণ হচ্ছে ওই ধারাবাহিকতাটা থাকবে। শেষ মনে করেন যা হওয়ার হয়ে গেল, সংবিধান তো মোটামুটি তারা মানে ছুঁড়ে ফেলার প্রক্রিয়াতেই যাচ্ছে, যদিও সংসদীয় সরকার হবে। রাষ্ট্রপতি যদি ইউনূস হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির কি কি ক্ষমতা থাকবে? আজকে যে বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স আনবে, এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। জুলাই সনদে আছে যেই দলই নির্বাচনে জয়ী হোক না কেন রাষ্ট্রপতি ওই দল থেকে হতে পারবে না। তার মানে বিএনপি যদি জেতে
বিএনপি থেকে কারো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নাই, জামাত যদি যেতে তাদের থেকেও রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ইউনূস, জামাত জিতুক, বিএনপি জিতুক, জাতীয় সরকার হোক, যে কোনো সরকারই হোক না কেন, কোন দলের কারো কিন্তু রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নাই। তাহলে এই দেশে একমাত্র এখন রাষ্ট্রপতি হওয়ার সুযোগ কার? ডক্টর ইউনূসের। তাহলে ইউনূস রাষ্ট্রপতি হলে তার রেখে সে সমস্ত নকশা সাজিয়েছে। ওকে, দেন এটা তো বোঝাই যাচ্ছে যে সে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে, মার্চে সে জাপান সফরে যাচ্ছে। এখন রাষ্ট্রপতির কি কি ক্ষমতা থাকবে? 6টা কমিশন তার হাতে রাখা হয়েছে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর হচ্ছে এনার্জি রেগুলেটরি। এখন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল এবং আইন কমিশন, এই 4টাতে তার যে এই যে পাপেট উপদেষ্টারা আছে, কোটার উপদেষ্টা, সেই কোটার উপদেষ্টার 4 জনকে এখানে বসিয়ে দিবে। প্রশ্ন হচ্ছে গভর্নরও তাহলে তো সেই দিবে, তা যেই গভর্নর দেখ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ কি? বাংলাদেশ ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর একটা রেগুলেটরি কমিশন, তাই তো? ব্যাংকগুলোর তাদের নীতিমালা। ব্যাংকের এমডি বয়স সীমা কত? 62 বছর। কিন্তু প্রধানমন্ত্রীর এখতিয়ারে এটি 3 বছর বাড়িয়ে 65 বছর পর্যন্ত করতে পারে। এরপর আর কিন্তু কেউ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকতে পারবে না। সুতরাং মানে প্রধানমন্ত্রীর এখতিয়ারেই থাকবে না এই 6টা কমিশন, এবং এটি সংসদের অনুমোদন লাগবে না, প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে না। কিন্তু পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি কোন অধ্যাদেশ জারির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, আলোচনা করতে বাধ্য। আর এখানে বাংলাদেশে জুলাই সনদের ভেতর দিয়ে রাষ্ট্রপতি এই 6টা কমিশনার নিয়োগের ক্ষেত্রে বা প্রধান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই রাখছে না। রাষ্ট্রপতির ক্ষমতাতে এটা নিয়ে গেল। তাহলে গভর্নর তার দেয়া মানে হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমডি কিংবা প্রধান ডক্টর ইউনূস যত বছর খুশি তত বছর মানে আমৃত্যু থাকতে পারবে। এই কারণে গভর্নর নিচ্ছে তার হাতে। এনার্জি রেগুলেটরি কমিশন, এটার কোনো প্রয়োজনই ছিল না রাষ্ট্রপতির হাতে থাকার। কারণ কি বলে আপনার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সাধারণত প্রধানমন্ত্রীর হাতেই থাকে, ওখানে একজন প্রতিমন্ত্রী থাকে। গত 16 বছর তাই ছিল, ইতিপূর্বেও তাই ছিল। বিদ্যুৎ ও জ্বালানি বোয়িং কিনবে এর জন্য আগে ভাগে বিমানের পরিষদে উপদেষ্টাদের নিয়ে রেখেছে। ওকে, দেন আসেন আমেরিকাকে খুশি করা, তাকে যারা বসিয়েছে, তার যারা মানে বাপ আছে তাদেরকে সে বসাতে চায় ইউনূস। এখন এই বাপদেরকে খুশি করার জন্য এনার্জি রেগুলেটরি কমিশন। কারণ কি? শেখ হাসিনার সময় একটি আমেরিকান কোম্পানি এলএনজি লাইসেন্স পায়। শেখ হাসিনা মানে 5 আগস্টের পরে ওই কোম্পানির প্রধান উপদেষ্টা হয়ে পিটার হাস কিন্তু আবার বাংলাদেশে ওই কোম্পানির হয়ে পোস্টিং হয়। সে কিন্তু আর এখন আমেরিকার ব্যুরোক্রেসির কেউ না। 5 আগস্টের আগে ছিল অ্যাম্বাসেডর, আর 5 আগস্টের পর হচ্ছে ওই এনার্জি রেগুলেটরি কমিশন। হঠাৎ করে এলএনজির দাম বেড়ে গেল গত কয়েকদিন আগে, দেখেছেন? বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কিচ্ছু না। এরপরে বলল খুব দ্রুততম সময়ের ভেতরে এলএনজি আমদানি করা হোক এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অন্য সকল খাতকে গুরুত্বহীন করে এলএনজি কে গুরুত্ব দেয়া হবে, এই ঘোষণা দেয়া হলো। এবং এইটা রাষ্ট্রপতির হাতে থাকলো, এবং পিটার হাস যে ডক্টর ইউনূসের বাপ, সেই বাপরে খুশি করার জন্য সেই কাজটা করলো। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা দিয়ে দিল শুধু পিটার হাসের কোম্পানিকে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে মানুষ, যেই দেশের মানুষ পাঙ্গাস মাছের কাটা কিনে খায়, এই কথা বলে আন্দোলনে নেওয়া হলো, তাদের পকেট থেকে গ্যাসের সিলিন্ডারের ইলিশ দাম ইলিশ ইলিশ মাছের ওই যে ইয়েটা কি বলে আঁশটা, ওইটা খায় গরিব মানুষ, ওইটা সিদ্ধ করে বেটে খায়, কারণ ওখানে ইলিশ মাছের গন্ধ আছে। ইলিশ মাছ খেতে পারে না বাংলাদেশের গরিব। শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল জানেন? সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইউনূস সরকারের দৃষ্টিতে বা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের দৃষ্টিতে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। উনি বাংলাদেশের সংবিধান, 30 লক্ষ শহীদের যে স্বপ্ন, যে দর্শন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশের পক্ষে ছিল। এটাই ওনার অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে তলাবিহীন ঝুড়ি থেকে উনি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল, মধ্যম আয়ের দেশে নিয়ে গিয়েছিল। এবং আওয়ামী লীগের জায়গাটা, এই জায়গাটুকু শুধু শেষ করি, সেইটা হচ্ছে বাড়ি ভাই, শেখ হাসিনা বাংলাদেশে নিম্নবিত্ত অর্থাৎ দরিদ্র শ্রেণী বলে একটি শ্রেণীকে বিলীন করে নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র থেকে দরিদ্রদেরকে নিম্ন মধ্যবিত্ত করেছিল, নিম্ন মধ্যবিত্তকে মধ্যবিত্ত করেছিল, এবং মধ্যবিত্ত ক্রমশ উচ্চবিত্ত হওয়ার প্রক্রিয়ায় ছিল। এই প্রক্রিয়াটার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অবকাঠামো উন্নয়ন। শেখ হাসিনা সেটা করেছিল। মানব সূচক, সেটাকে তিনি সফল করেছিল। করোনার সময় সারা বিশ্বে প্রত্যেকটা দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, আর আমাদের 18 কোটির দেশে মাত্র 26,000 মানুষ মারা গিয়েছিল। এটা হচ্ছে শেখ হাসিনার সফলতা ছিল। সেই সফলতাকে তারা ব্যর্থতা হিসেবে পৃথিবীর বুকে দেখানোর চেষ্টা করেছে এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। দুঃখিত বাড়ি ভাই, আমি আপনাকে থামিয়ে দিয়ে আমার এই কথাটুকু শেষ করলাম। ইলেকশনে আওয়ামী লীগ, আচ্ছা, এবার ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচন বর্জন শব্দটার ভেতর দিয়ে বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন বর্জন মানে নির্বাচন প্রতিরোধ করে। 96 15 ফেব্রুয়ারির পাতানো নির্বাচন প্রতিরোধ করতে গিয়ে ওই নির্বাচনের ওই কয়েকদিন সময়ের ভেতরে 200 আওয়ামী লীগের নেতাকর্মী সারা দেশে মারা গিয়েছিল, কিন্তু নির্বাচন কিন্তু প্রতিরোধ হয়েছিল। খালেদা জিয়ার সরকার কিন্তু পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করে 96তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি রাজনৈতিক সংগঠন, এত শক্তিশালী, এত প্রান্তিক পর্যায় পর্যন্ত সংগঠিত যে কোনো ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না, নিজেরা ভোট দিতে যাবে না এবং ভোট প্রতিরোধ করবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। আজকের নির্বাচনে 5 আগস্টের পরে সে বাস্তবতা কি আছে? বাংলাদেশে কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্নেও জয় বাংলা স্লোগান শোনে, তাকেও এসে বাসা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, জেলখানার ভেতরে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। গোপনে কত শত শত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রতিদিন মেরে খালে বিলে লাশ পাওয়া যাচ্ছে। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে চরিত্র নির্বাচন বর্জনের ভেতর দিয়ে নির্বাচন প্রতিরোধ, সেই শক্তিটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এখন বাংলাদেশের মাটিতে শক্তি আছে, কিন্তু সেই পরিস্থিতি নেই। তাহলে কিভাবে এই নির্বাচনটা আওয়ামী লীগ বর্জন করার ভেতর দিয়ে নির্বাচনটা অবৈধ হবে? এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো পতিত সরকার প্রধানের, যেই সরকার পতিত হয় সেই সরকার প্রধানের কোন সাক্ষাৎকার আজকে পর্যন্ত কোন আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু প্রকাশ হয়নি, প্রচারিত হয়নি। কিন্তু শেখ হাসিনার
ইন্টারভিউ কিন্তু রয়টার্স দিয়ে শুরু হয়েছে, এরপরে এখন পর্যন্ত পৃথিবীর সকল প্রধান সংবাদ মাধ্যমগুলো তার ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউতে তিনি কি বলেছেন এবং গত কয়েকদিন ধরে তিনি কি বলছেন, তিনি একটি লাইন শুধু নির্বাচন নিয়ে বলেছেন, যেই ব্যালটে নৌকা নাই সেই ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে যাবে না। তার মানে মিনিমাম 40% ভোটার কিন্তু ভোট দিতে যাবে না। আচ্ছা, যেই ভোটে আওয়ামী লীগ নাই, যেই ভোটে এক ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির ভিতরে, আতঙ্কের পরিস্থিতিতে, ভয়ের পরিস্থিতিতে নির্বাচন হবে, সেই পরিস্থিতিতে কিন্তু এমনিতেই আরো 30% মানুষ ভোট দিতে যাবে না। যাবে শুধু বিএনপি 20%, জামাতের 10% ভোটার। তাহলে 30%-এর উপরে যদি এটা 31-32% হয়, তাহলে কিন্তু শেখ হাসিনার ওই একটি লাইন এই নির্বাচনকে অবৈধ করে দিল। অর্থাৎ অবৈধভাবে কর্মসূচি ছাড়া ইলেকশনে লোকজন যাবে না, এটা কি বাংলাদেশের পরিস্থিতি? ইলেকশনে তো বাংলাদেশের পরিস্থিতি তো তাই। আওয়ামী লীগ তো ভোট দিতে যেতেই পারবে না, বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা তো নাই। যে যার এলাকায় ভোটার সে ওই এলাকায় নাই, আর যারা আছে তারা বিএনপির সাথে কোনোভাবে যোগাযোগ করে আছে, যারা আছে তারা জামাতের শেল্টারে আছে। জামাত নিশ্চিত করছে আওয়ামী লীগের ভোট ব্যাংক তারা ভোট দিতে যেতে হবে, তাদের নিরাপত্তার কারণে তাদেরকে ভোট দিতে যেতে হবে, তাদেরকে ঘোষণা দিয়ে যারা নিরাপত্তা ভোট দিতে যেতে হবে তাদেরকে। আচ্ছা, তার মানে কি? তার মানে শেখ হাসিনা যখন বলে নৌকার মানুষ ভোট দিতে যাবে না, তারপরেও যদি ওই ভোট কাস্ট হয়, অর্থাৎ তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হয়, অথবা এনআইডি জালিয়াতি করে হয়, অথবা প্রবাসী ভোটারদের মাধ্যমে হয়, যে কোনো প্রক্রিয়াতে হয়, 30%-এর উপরে 31% ভোট হইলেই সেটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কারণ 40% আওয়ামী লীগের সরাসরি ভোট। ছাত্র সংসদ ইলেকশনে দেখলাম যা হয়েছে একদমই তাই, একদমই তাই। ইলেকশন, এইটাই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। এবং যেই প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরকে জিতিয়েছে, ওই একই প্রক্রিয়াতে তারা জেতাবে জামাতকে। আর যদি বিএনপি তাদের সকল শক্তি দিয়ে আগামী কয়েকদিন ভোটারদেরকে বাড়ি বাড়ি যায়, ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্র পাহারা দেয়, ভোট যদি করে এবং বিএনপি যদি জিতেও, তাহলেও জাতীয় সরকারের ভেতর দিয়ে ইউনূস থাকলো। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটারের কাছে যাওয়ার মানে ইয়েই নেই। বিএনপির সমস্ত টার্গেট হচ্ছে তারেক জিয়ার কোন দিকে যাবেন সেই শুধু অদ্ভুত না, তারেক জিয়া না। আপনি দেখেন কয়দিন পরে নির্বাচন, জাইমা রহমান হয়তো আরো 20 বছর পরে রাজনীতিতে আসবে, তারে নিয়ে মেতে আছে বিএনপি। আর এইদিকে জামাত কি করতেছে? মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল হাদি। ঢাকা শহরে মির্জা আব্বাস ইজ এ পাওয়ার। সে কিন্তু শুধু মতিঝিলের তার নির্বাচনী এলাকা না, ঢাকা শহরের অর্ধেকের বেশি আসন মির্জা আব্বাস নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু সবাই জানি মির্জা আব্বাস কিন্তু মাফিয়া। মির্জা আব্বাসকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করে কিন্তু হাদিকে মারলো। কিন্তু যে কোনো ভাবে হোক সত্যটা সামনে চলে আসছে। হাদি প্রজেক্ট কিন্তু তাদের ফেল করে গেল, মির্জা আব্বাসকে পারলো না। এরপরে দেখেন গত 3 দিনে মিনিমাম 7টা নির্বাচনী এলাকায় বিএনপি এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘর্ষে মারা গিয়েছে। এবং এই হত্যাকাণ্ডগুলো বিএনপি এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা নাকি নমিনেশন পেয়েছে তার বিপরীতে যারা দাঁড়িয়েছে স্বতন্ত্র, প্রত্যেকটা এলাকাতে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছে, সেইখানে জামাত ঢুকে আপনার হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপি কে ভোট চাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার প্রক্রিয়া থেকে বাইরে রাখছে। আর জামাত ঘরে ঘরে গিয়ে বেহেস্তের চাবি বিক্রি করতেছে, ভোট কিনতেছে, এখনই টাকা দিচ্ছে। কারণ ওই যে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আর তো করতে পারে না, আপনার টাকা বন্টন করতে পারে না। এটা যদি টাকা এখন ঘরে ঘরে গিয়ে টাকা দিচ্ছে, শাড়ি দিচ্ছে, বোরখা দিচ্ছে, কোরআন শপথ করাচ্ছে,
বেহেশতের টিকিট বিক্রি করতেছে, তারা ঘরে ঘরে যাচ্ছে, বিএনপিকে ঘরে ঘরে যাওয়ার প্রক্রিয়া থেকে বাইরে রাখছে। এই পুরো প্রসেসটাতে বিএনপি আসলে একদমই গ্যারাকলে পড়ে গেল। অর্থাৎ এই ষড়যন্ত্রের ভেতর দিয়ে বাংলাদেশে কিন্তু বিএনপির রাজনীতির ইতিও ঘটতে পারে, সমাপ্তিও ঘটতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে সবসময় দুটি ধারা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের। বিএনপির জন্ম 15ই আগস্ট, 75-এর 15ই আগস্টের পরে স্বৈরশাসক জিয়াউর রহমানের হাত ধরে এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে বিএনপির জন্ম। যেই বিএনপি শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে রাজাকার, যেই বিএনপি রাজাকার কি বলে আপনার বিশ্বাস, হ্যাঁ, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছে, সেই বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি নিয়েই বাংলাদেশে কিন্তু একটি শক্তিশালী রাজনৈতিক দল হয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ অথবা আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ। এখন অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা যদি বিএনপি থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা পূর্ণ গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থাকে। কারণ টু পার্টি ডেমোক্রেসি, এবং টু পার্টি ডেমোক্রেসিতে বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধীদের দিয়ে গঠন হলেও তাদের মূল রাজনীতি কিন্তু স্বাধীনতার ঘোষক জিয়া। কিন্তু এই নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয়, তাহলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কিংবা অ্যান্টি আওয়ামী লীগ শক্তি, এই পুরো অংশটা চলে যাবে জামাতের কাছে। তার মানে আগামীতে বিএনপি যদি বিলীন হয়ে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মুখোমুখি হতে হবে জামাতকে। আর সেই জামাত কোন জামাত? সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জামাত যারা বাংলাদেশে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সমর্থন করেছে, এবং আজকে এসে তারা প্রধান পৃষ্ঠপোষক, এবং তাদের পেছনে আছে পাকিস্তান, আছে আইএসআই, আছে জঙ্গিদের অর্থ, জঙ্গিদের অস্ত্র এবং জঙ্গিদের ট্রেনিং। কিন্তু এই জামাতকে বাংলাদেশের সব রাষ্ট্রদূতরা লাইন ধরে তারা গিয়ে সাথে দেখা করছে। এটা তো একটা তাদের তো ইমপ্রেশন বিএনপি ক্ষমতায় আসছে। আপনার পুরো আলোচনায় বিএনপি ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। আপনি 5 আগস্টের ঠিক আগে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কনস্পিরেসিটা ছিল, সেই কনস্পিরেসির সময়টা আপনি চিন্তা করেন তো, ওই কয়েকদিন, মানে উনি 17 তারিখ আসলেন, চায়না থেকে আসলেন, 12 তারিখে আসলেন, 13 তারিখে প্রেস কনফারেন্স করলেন, 13 তারিখের প্রেস কনফারেন্স করলেন দুপুরে। ওনাকে প্রশ্ন করা হলো যে এই কোটা আন্দোলনের ব্যাপারে আপনি কি করবেন। এটা তো আমি, শেখ হাসিনা বললেন এটা তো আগেই সমাধান হয়ে গেছে 2018 সালে, এখন এটা নিয়ে কথা হতে হবে। সাংবাদিকরা এমন প্রশ্ন করলো যার উত্তরে কিন্তু উনি বলতে বাধ্য হলেন যে রাজাকারের নাতিদেরকে আমি করব নাকি, কোটা দিব নাকি, আমি তো মুক্তিযোদ্ধাদেরকেই কোটা দিব। এইটার উপরে আমি কে তুমি কে, রাজাকার 15 তারিখে ছাত্রলীগকে হামলা, 16 তারিখে আবু সাইদ হত্যার নাটক, মুগ্ধ হত্যার নাটক, এই সব কিছু করে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা যখন আসলো, তখন আওয়ামী লীগের অভ্যন্তরে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তারা শেখ হাসিনার সঙ্গে একটা প্রক্রিয়া চলেছিল, আপনার মনে আছে? ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিদিন কোনো না কোনো এই বাংলাদেশের সমাজের কোনো না কোনো অংশ শেখ হাসিনার সঙ্গে দেখা করছে, মিটিং করছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ব্যবসায়ীরা করছে, সাংবাদিকরা করছে, আইনজীবীরা করছে। শেখ হাসিনাকে ওইদিকে ব্যস্ত রেখেছে, আর এদিকে 5 আগস্ট ঘটিয়ে ফেলেছে। আজকে এসে তারেক জিয়ার সঙ্গে যে এই যে সবাইকে মিটিং করাচ্ছে না, এই যে তারেক জিয়া ওভার কনফিডেন্ট, সে ক্ষমতায় চলে আসছে, সে প্রধানমন্ত্রী, এবং ভাবি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই মিটিং করতেছে। এর ভেতর দিয়ে বিএনপির পরাজয় কিন্তু নিচে দিয়ে শিকড়টা কেটে ফেলতেছে, পরাজয় নিশ্চিত করছে। আমি জুলাই আগস্টের সময়ে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন প্রতিনিধিদের সাক্ষাৎ, আর তারেক জিয়ার সঙ্গে আজকে যে সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, নারী, কি বলে আইনজীবী, প্রকৌশলী এবং অ্যাম্বাসেডারদের যে মিটিং দেখছেন, সেই মিটিং এর ভেতর দিয়ে আমরা একটু জানতে চাই দিল্লি প্রেস কনফারেন্সটা নিয়ে একটু কথা বলবো।
আমি আসলে এই জায়গাটাকে একটু ভিন্নভাবে দেখছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো এই প্রেস কনফারেন্সটা করেনি, এটা সুস্পষ্ট। আওয়ামী লীগ করেনি মানে কারণটা হচ্ছে প্রবাসী আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তো প্রবাসী সরকার গঠন করেনি। বিএনপি মানে ইন্ডিয়া শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ইউনূস সরকারকে কি বলে আপনার কংগ্রেচুলেটও করেছিল এবং বলেছিল যে ইউনূস সরকারের সঙ্গে তারা কাজ করবে। তার মানে শেখ হাসিনা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, তার মানে প্রবাসী সরকার গঠনের কোনো সুযোগ নাই। ইন্ডিয়াতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা আছে তারাও কিন্তু পাবলিক কোনো মিটিং এ অ্যাপিয়ার করে না, তারা অনলাইনে মিটিং করে। কিন্তু প্রেস ক্লাবে এই যে প্রেস কনফারেন্সটা হলো, এই প্রেস কনফারেন্সটা আওয়ামী লীগের না, তার ভেতর দিয়ে একটি জিনিস আওয়ামী লীগ প্রমাণ করতে চেয়েছে যে তারা বিদেশে বসে কোনো প্রেস কনফারেন্স করবে না। এখানে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকারে তার খুব চমৎকার উত্তর দিয়েছিল যে ক্ষমা চাওয়ার বিষয়টা যখন আসলো, বললো আমরা বাংলাদেশের রাজনীতি করি, বাংলাদেশের মাটিতে যখন ফিরে যাব তখন আমরা, জনগণ যদি মনে করে আমরা ভুল করেছি আমরা ক্ষমা চাইবো। তার মানে এই দিল্লির প্রেস কনফারেন্সটা কিন্তু আওয়ামী লীগের প্রেস কনফারেন্স না, যদিও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিল। আরেকটা জিনিস হচ্ছে এটি আওয়ামী লীগের ওন করার কোনো সুযোগই নেই, কারণ 5 আগস্টের আগে দিয়ে 8 দফা যখন 9 দফা হলো, অর্থাৎ প্রথম দফা হয়ে গেল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। এমন একটা পরিস্থিতি, শেখ হাসিনা ক্ষমা চাইলেও তিনি ওই খুনের দায় নিবেন, ক্ষমা না চাইলেও জাতি তাকে খুনের দায় দিচ্ছে। ঠিক এই প্রক্রিয়াটা, এই যে আইসিটি চলছে, বিচার চলছে, এই বিচার প্রক্রিয়া দিয়ে শেখ হাসিনাকে যতই ফাঁসির রায় দেখ না কেন, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটা সবাই জানে যে এই পুরো জুলাই আগস্টের আন্দোলনে প্রত্যেকটা হত্যাকাণ্ড টার্গেট করা এবং ষড়যন্ত্রের অংশ। সুতরাং এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে ক্যাজুয়ালিটি আর কিলিং, ক্যাজুয়ালিটির দায় তো ক্যাজুয়ালিটি হয়েছে কিন্তু কিলিং হয়নি। এই যে ওই প্রেস কনফারেন্সের শব্দটা ব্যবহার করেছে, আমি মনে করি যে ওই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিল তাদের শব্দ চয়নের ক্ষেত্রে এটি একটি ভুল, যেটির দায় অনেকটা শেখ হাসিনার উপরে দেবার চেষ্টা করা হতে পারে ভবিষ্যতে বিএনপি জামাত। কিন্তু আওয়ামী লীগ এই যে একটা শক্তভাবে বলে দিয়েছে এটি আওয়ামী লীগের প্রেস কনফারেন্স নয়, এটি একটি ভালো দিক। একটা হচ্ছে যে নেক্সট যে প্রেস কনফারেন্স হবে এটাতে শেখ হাসিনা যুক্ত হবেন অনলাইনে, কিন্তু এটাও কিন্তু আওয়ামী লীগের প্রেস কনফারেন্স না। সুতরাং আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, যেহেতু প্রবাসী সরকার নাই, সুতরাং ওনারা প্রবাসে বসে ফিজিক্যাল কোনো প্রেস মিট করছে না। আওয়ামী লীগ নেতারা তো প্রতিদিনই প্রেসে কথা বলছে, অনলাইনে কথা বলছে। আপনার এই টকশোতে আমি কথা বলছি, আমিও তো আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক। আমি এই যে কথা বলছি, আমি তো দেশের বাইরে আছি, আমি তো বাংলাদেশে নেই, আমি কিন্তু কোথাও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করি না। কারণ হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করার লড়াইটাই এখন করব, এবং আমি কবিতা পড়ি, আমি বক্তৃতা দেই, আমি সংগ্রাম করি, আমি সাংস্কৃতিক আন্দোলন করি, যা করি আমি বাংলাদেশের মাটিতে গিয়ে করব, এবং শেখ হাসিনাও বাংলাদেশের মাটিতে গিয়ে শেষ করবো। কিন্তু আপনি যেহেতু আবৃত্তির লোক, একটা প্রসঙ্গ আমাদের ভালো পাওয়া নাই, শিল্পকলা একাডেমির সাম্প্রতিকতা সিদ্ধান্ত আবৃত্তি বিভাগ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে কি, আপনি দেখেন 5 আগস্টের পরে বাংলাদেশের শিল্পের সকল শাখার শিল্পীরা কিন্তু ইয়েতে গিয়েছে, কি বলে, ইউনূস সরকারের সঙ্গে গিয়ে দেখা করেছে, সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে করেছে, আইন বিভিন্ন প্রক্রিয়ার ভেতরে, এবং তারা বিভিন্ন রকম ভাগবাটোয়ারের খেলাতেও আছে। ঠিক আছে, কবিতা পরিষদের সাথে সাথে মানে 5 আগস্টের পরেই কবিতা পরিষদ নতুন কমিটি ডিক্লেয়ার করেছে, গ্রুপ থিয়েটারের নতুন কমিটি হয়েছে, শিল্পকলা পরিষদ নতুন হয়েছে, কিন্তু একমাত্র আবৃত্তি শিল্প, যেখানে খুচরা যাদেরকে কেউ চিনে না এরকম 2-4-5 জন আবৃত্তি শিল্পীরা ইউনূস সরকারের সঙ্গে আছে, তারা লাল জুলাইয়ের বিপ্লবী কবিতা পড়ে, কিন্তু মূল ধারার আবৃত্তি শিল্পীরা
যারা বাংলাদেশে কোনোদিন মুক্তিযুদ্ধ বিরোধী কবিতা কোনোদিন পড়ে নাই, মৌলবাদীদের লেখা কোনো কবিতা পড়ে নাই। আল মাহমুদ যখন থেকে শিবিরের উপদেষ্টা হয়েছে, শিবিরের জনসভায় গিয়ে বক্তৃতা করেছে, আল মাহমুদ যখন নয়া দিগন্তর সম্পাদক হয়েছে, আল মাহমুদের কবিতা পড়া কিন্তু বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা বন্ধ করে দিয়েছে। সুতরাং শিল্পের একমাত্র শাখা